আমাদের আজকের গল্পের নাম কালপ্যাঁচার ডাক। গল্পটি লিখেছেন চিরঞ্জীব সেন। গল্প পাঠে রয়েছে কৌশিক, প্রীতম, চন্দন এবং আমি। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। যে রাত্রে আমার বাগানের চাপা গাছ থেকে স্যাঁত স্যাঁত করে কালপ্যাঁচাটা ডেকে ওঠে, সে রাত্রে কেন জানি না আমি একটু অমঙ্গলের আশা করি। প্যাঁচাটা যতবারই ডাকে কোনো না কোনো একটা ঝুট ঝামেলায় আমি জড়িয়েই পড়ি। অর্থাৎ কিনা এমন একটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়, যেটা আর বলবার কথা নয়। আজ ভর সন্ধ্যাবেলা থেকেই প্যাঁচাটা ডাকলো। রাঘরি ঘরের কাজ করছিল। কাজ ফেলে ছুটে গেল ছাদে। তারপর হুটহাট করে একটা ঢিল ছুটতেই উড়ে গেল প্যাঁচাটা। ও নেমে এলে আমি ওকে বললাম, হঠাৎ কি হলো? ওটাকে তাড়িয়ে দিলি কেন? ওই অলক্ষণে প্যাঁচাটা যখনই এসে ডাকে তখনই একটা একটা ঝামেলা এসে জুটে যায়। তাই বলে ওকে তাড়িয়ে দিবি? নিশ্চয়ই দেবো। ধরতে পারলে গলা টেনে মেরে ফেলতাম ওকে। ওর অপরাধ? ও ডাকে কেন? সে কি রে, ভগবান ওকে ডাক দিতে পাঠিয়েছেন তাই ও ডাকে। নিশাচর প্রাণী ওরা। গাছের ডালে বসে ডাক দিয়ে ওর অবস্থিতির কথা জানায়। তাছাড়া বলতে পারিস ও আমাদের পরম বন্ধু। বন্ধু? কি যে বলেন আপনি, তার ঠিক নেই। অমন বন্ধুর দরকার নেই আমাদের। তুই ভেবে দেখ, ওর ডাকা মানেই অশুভ নিশ্চয়ই কিছু একটা ব্যাপার ঘটবে কিছুক্ষণের মধ্যে। অবশ্যই ঘটবে। তাহলে ওর ডাকেই তো আমরা সেই সংবাদটা আগেভাগেই জেনে যাই। আজকের এই রাত আমাদের দুজনের কারোর পক্ষেই শুভ নয়। তাই খারাপ কিছু একটা ঘটার আগে যে আমাদের সতর্ক করে দেয়, সেই তো আমাদের পরম বন্ধু। রাঘরি আর কোনো উত্তর না দিয়ে নিজের কাজ করে যেতে লাগলো। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। রাঘরির মুখটা শুকিয়ে গেল ভয়ে। আমি টেলিফোন ধরে হ্যালো করতেই একটি কোমল কণ্ঠস্বর আমার কানে এলো। আমি অম্বর চ্যাটার্জির সঙ্গে কথা বলতে চাই। আপনি? আমি তনুশ্রী, ডাকনাম তনু। মনে হলো কান্নায় ভেঙে পড়ল বেচারি। অতি কষ্টে বলল সে, ব্যান্ডেল স্টেশন থেকে ফোন করছি আপনাকে। আমার জেঠুমণি। কি হয়েছে তোমার জেঠুমণির? সাক্ষাতে সব বলবো। আপনি বাড়ি আছেন তো? আছি, কিন্তু আমাকে আপনি চিনলেন কি করে? আর আমার ফোন নাম্বারই বা কার কাছ থেকে পেলেন? আর কোনো উত্তর নেই। ফোন রেখে দেওয়ার শব্দ শোনা গেল এবার। গভীর উৎকণ্ঠার মধ্যে পড়ে গেলাম আমি। রাঘরি আমার মুখের দিকে তাকিয়ে বলল, কোনো খারাপ খবর কিছু? খারাপ তো নিশ্চয়ই, কিন্তু রহস্যময়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সন্ধে 7টা। ব্যান্ডেল থেকে হাওড়া লাইন ক্লিয়ার থাকলে 1 ঘন্টাতেই আসা যায়। তারপর হাওড়া থেকে মৌরিগ্রাম আরও 1 ঘন্টা। যদিও সময়টা আরও কম লাগা উচিত, তবুও অনুমান করা যায় রাত 10টার মধ্যেই এসে পড়বে মেয়েটি। এখন ওর এসে পৌঁছানোর সময়টুকু পর্যন্ত অধীর আগ্রহে বসে থাকা ছাড়া আমাদের আর তেমন কিছুই করবার নেই। কিন্তু প্রশ্ন হলো, মেয়েটি কে? কেনই বা অমন করে আমাকে ফোনটি করলো? ওই অচেনা কোনো বিপদ যদি ঘটে থাকে তাহলে সে তো থানাতেই যেতে পারত। তাছাড়া আমার প্রশ্নের উত্তরে ফোনটা রেখে দিল কেন সে? এসব ভাবতে ভাবতেই মেয়েটির আগমনের জন্য হানটান করতে লাগলাম। 8টা, 9টা, 10টা, 11টা। ধৈর্যের বাঁধ ভাঙা প্রতীক্ষা। কিন্তু না, তনুশ্রী নামের সেই অপরিচিতা কিন্তু এলোই না। তবে কি কেউ রসিকতা করলো আমার সঙ্গে? রাঘরি বলল, আর রাত করবেন না দাদাবাবু, খেয়ে নিন। মনে হয় ও আর আসবে না। সেই ভালো, খেয়ে দে শুয়েই পড়া যাক। দরকারটা ওর, না এলে আমার কি? কি তবে? ভাবছি আমাকে ফোন করার পর মেয়েটি আবার কোনো বিপদে পড়লো না তো? তা যা বলেছেন, অসম্ভব কিছু নয়, যা দিনকাল পড়েছে। এমন সময় ডোরবেলটা বেজে উঠল। রাঘরি নিঃশব্দে ছাদে উঠে আগন্তুককে দেখেই দরজা খুলল। ভেতরে ঢুকলেন দুজন গোয়েন্দা অফিসার, মিস্টার কালাচাঁদ রায় এবং এসকে চন্দ। দুজনেই আমার পরিচিত। আমি খাওয়া ফেলে উঠে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা করতেই মিস্টার চন্দ বললেন, কি ব্যাপার চ্যাটার্জি, তোরাতে খাচ্ছেন কেন? আর বলবেন না, এই রাঘবরীর সঙ্গে পুরনো দিনের নানা রকম গল্প করতে করতেই এত দেরি হয়ে গেল। তা হঠাৎ ব্যাপার কি? আপনাদের পায়ের ধুলো তো এই সময় পড়বার কথা নয়।
একটা বিশেষ কাজের দায়িত্ব নিয়ে আপনার কাছে এসেছি আমরা। আপনাকে এখনই একবার আমাদের সঙ্গে অনেক দূরে একটি গ্রামে যেতে হবে। না মিস্টার রায়, আজ আর তা সম্ভব নয়। হোয়াই নট? আমরা শুধুমাত্র আপনার উপরে ভরসা করেই সেই হ্যাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে এই মৌরি গ্রামে ছুটে এসেছি। খুবই গুরুতর ব্যাপার। কাজের দায়িত্ব আপনাকে নিতেই হবে ভাই। কেন রসিকতা করছেন? আপনাদের মতো দুজন ঝানু গোয়েন্দা থাকতে শেষকালে আমি? হ্যাঁ, আপনি। তার কারণ এই ঘটনা তদন্ত কোনো সরকারি গোয়েন্দাকে দিয়ে হোক এটা কেউ চাইছেন না। কেউ চাইছেন না মানে? ও চ্যাটার্জি প্লিজ, প্রশ্ন করবেন না। তাড়াতাড়ি খেয়ে নিন, এখনই বেরোতে হবে। যা, এখনই বেরোতে হবে তো মানে রাতের ঘুমের আজকে আমার 12টা বেঁচে যাবে। অথচ ব্যাপারটা এইভাবে এড়িয়েও যাবার নয়। এদিকে তনুশ্রী নামের অচেনা একটি মেয়েটির জন্য টান টান উত্তেজনা, অপরদিকে শহর থেকে দূরে যাওয়ার ডাক। তাই চটপট খাওয়াটা শেষ করলাম। এমন সময় আবার বেজে উঠল টেলিফোনটা। রিসিভারটা তুলে হ্যালো করতেই রণেন্দুর কণ্ঠস্বর শোনা গেল। আমার উকিল বন্ধু রণেন্দু শেখর শেঠ, যার কাছে আমি নানানভাবে উপকৃত হয়েছি। রণেন্দু বলল, এত রাতে তোকে ফোন করলাম বলে তুই নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছিস, কিন্তু কোনো উপায় নেই। আমার এক ক্লায়েন্ট জগদানন্দ রায় আজ দুপুরে এক অজ্ঞাত অত্যাচারের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। যেভাবেই হোক ওই খুনিকে খুঁজে বার করতেই হবে, কারণ এ কাজের জন্য তুই একমাত্র যোগ্য ও বিশ্বস্ত লোক। আর কিছুক্ষণের মধ্যে মিস্টার কালাচাঁদ রায় ও এস.কে চন্দ্র তোর কাছে যাবেন। তুই যেন না করিস না ভাই, আমি খুব জোর দিয়ে তোর কথা বলেছি। ওরা একটু আগেই আমার এখানে এসে পৌঁছেছেন, কিন্তু তুই যে সাংঘাতিক কথা শোনালি আমাকে। জগদানন্দ রায় মানে সেই প্রাক্তন? হ্যাঁ, তিনি। ওই অঞ্চলের উন্নতির জন্য যার অনেক অবদান ছিল, অথচ সেই মানুষের এমন মর্মান্তিক পরিণত হবে কেউ তো ভাবতেও পারেনি। একে জগদানন্দ রায়, আবার তার ওপর তোর ক্লায়েন্ট। এই কেসটা আমি কি করে না নিয়ে থাকি বল? কিন্তু এদিকে যে আর এক কাণ্ড হয়েছে। কি হয়েছে? আরে, তনুশ্রী নামের একটি মেয়ে আজ সন্ধে 7টা নাগাদ আমার সঙ্গে দেখা করতে আসবে বলে ব্যান্ডেল থেকে ফোন করেছিল, কিন্তু কোনো এক রহস্যময় কারণে এখনো পর্যন্ত সে এসে পৌঁছালো না। কি বললি? তনুশ্রী? ঠিক শুনেছিস তো? হ্যাঁ, ডাকনাম তনু। স্ট্রেঞ্জ। তুই কি চিনিস মেয়েটাকে? চিনি মানে? তনুশ্রী জগদানন্দর ভাইজি। ওর জেঠুমনির খুনের কথা ওই আমাকে জানায়, কিন্তু ব্যান্ডেল স্টেশনে সে আসবে কি করে? সে না হয় যেভাবেই হোক এলো, আমার সঙ্গে ফোনে যোগাযোগও করলো, কিন্তু তারপর মেয়েটি গেল কোথায়? বড়ই রহস্যময়। অথচ এই টেনশনের মধ্যে কালাচাঁদ এবং মিস্টার চন্দ্র দুজনেই বসে আছেন আমাকে নিয়ে যাবেন বলে। তুই চলে যা, তনুশ্রীর ব্যাপারে আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করে খোঁজ খবর নিচ্ছি। তুই গিয়ে ডেড বডি পরীক্ষা না করা পর্যন্ত ওটা দাহ করা যাবে না। আমি রিসিভারটা নামিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে রাখরিকে সাবধানে থাকতে বললাম। তারপর ওদের বললাম, চলুন। পুলিশের গাড়ি বাইরেই অপেক্ষা করছিল। রাইফেলধারী দুজন কনস্টেবলও অপেক্ষা করছিল সেখানে। আমরা গাড়িতে গিয়ে চেপে বসতেই কালপাচাটা আবার ভয়ঙ্কর স্বরে ডেকে উঠল। ভয়ে বুকে রক্ত যেন হিম হয়ে গেল। এই রাতে এখন চারিদিক শুনশান। পুলিশের জিপ ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। জিপের আরোহী মাত্র 3 জন, ড্রাইভার, মিস্টার চন্দ এবং আমি। কালাচাঁদবাবু এবং কনস্টেবল দুজন হুগলি সেতু পার হওয়ার পরেই নেমে গেছেন। একসময় আমি নীরবতা ভাঙলাম। আমাদের যেতে হবে কতদূর? অনেক দূরই, নদিয়া মুর্শিদাবাদের বর্ডারের কাছে, রঘুনাথপুর। তার মানেই তো রাত কাবার। হবে, ভোরের আগে পৌঁছানো সম্ভব নয়। অবশ্য গাড়ি যদি একটানা চলতে থাকে। মাঝে অবশ্য একবার রানাঘাটে থেমে একটু চা মিষ্টি খেয়ে নেব। রানাঘাটে পান্তুয়ার নাম শুনেছেন তো? শুনেছি, কেন, খেয়েওছি। হ্যাঁ, একেবারে যাচ্ছে তাই। ছানার তো কোনো বালাই নেই, সুজিতে ভর্তি। দূর মশাই, কি খেয়েছেন তাহলে? আরে মশাই, বললাম তো খেয়েছি। দমদম বিমানবন্দর পেরিয়ে কলকাতা ছেড়ে রাতের অন্ধকারে আমাদের গাড়িটা ছুটে চলেছে। রাত প্রায় 3টে নাগাদ রানাঘাটে গিয়ে পৌঁছলাম আমরা। এত রাত্রেও সেখানে কয়েকটি চায়ের দোকান এবং খাবারের দোকান খোলা রয়েছে দেখলাম। আমরা এক জায়গায় বসে চা বিস্কুট খেয়ে এখানকার মাখা সন্দেশ আর বিখ্যাত পান্তুয়া খেলাম। মন্দ লাগলো না। এর আগে যেরকম খেয়েছি সেরকম বলে মনে হলো না। ভালোই লাগলো খেতে। চন্দ বললেন, কি কেমন লাগলো? হুম, সত্যিই খুব ভালো, অত্যন্ত সুস্বাদু।
দোকান চিনে খেতে হয় মশাই, বুঝলেন? ভাবছি ফেরবার পথে হাঁড়ি ভর্তি করে নিয়ে যাব, তারপর ফ্রিজে রেখে রোজ একটা দুটো করে। জলযোগ পর্ব শেষ হতেই আমরা ওখানকার থানায় গেলাম যোগাযোগ করতে। এই রকমই নির্দেশ ছিল আমাদের ওপর। আমরা যোগাযোগ করলে ওই থানার একজন ইন্সপেক্টর আমাদের গাড়িতে উঠে পথ দেখিয়ে নিয়ে চললেন অকুস্থলে। আকাশ ভালোভাবে পরিষ্কার হওয়ার আগেই আমরা পৌঁছে গেলাম যথাস্থানে। ওখানকার ওসি আমাদের অভ্যর্থনা করে স্মিত হেসে বললেন, আসুন চ্যাটার্জিবাবু, আপনার নাম আমি অনেক শুনেছি, সামনাসামনি এই প্রথম দেখা। ভাবতে পারেন আমরা কোন রাজত্বে বাস করছি? কেন, স্বাধীন ভারতেই বাস করছি। অবশ্য জনসংখ্যা বৃদ্ধি পেলে এমন কিছু না কিছু হবেই। তাই বলে এমন ঋষিতুল্য মানুষকে কেউ খুন করে? আপনি আশা রাখলেনও বা কী করে? মনে রাখবেন, খুনিদের কাছে মুনি ঋষি সাধারণ মানুষ সবাই কিন্তু এক। ওসি আমাদের নিয়ে চলে গেলেন যেখানে ডেড বডি রাখা ছিল সেইখানে। দেখেই শিউরে উঠলাম। কি নৃশংসভাবেই না স্ট্যাবিং করা হয়েছে মানুষটিকে। চন্দ বললেন, একেবারে পাকাপোক্ত পেশাদার খুনিকে দিয়েই কাজটা করানো হয়েছে। প্রকাশ্যে এবং দিবালোকে। আমি আন্দাজ করছি এটা কোনো পলিটিক্যাল মার্ডার। তাছাড়া আর কী বা হতে পারে? একসময় উনি তো ভোটে দাঁড়াতেন, রাজনীতি করতেন। আমি ততক্ষণে যা দেখার দেখে নিয়েছি। নিয়ে বললাম, না, এটা পলিটিক্যাল মার্ডার নয়। সে কি মশাই, রাজনীতির লোক প্রকাশ্য দিবালোকে খুন হলো, অথচ আপনি বলছেন এটা পলিটিক্যাল মার্ডার নয়? শুধু তাই নয়, কোনো পেশাদার খুনিকে দিয়েও করানো হয়নি খুনটা, এবং এই খুনের জন্য কোনো তীক্ষ্ণ ছোড়াও ব্যবহার করা হয়নি। আমরা কিন্তু আপনার সঙ্গে একমত হতে পারলাম না। সেটা আপনাদের ব্যাপার। কিন্তু কেন আপনি এত জোর দিয়ে বলছেন যে এটা পলিটিক্যাল মার্ডার নয়, তা আমরা জানতে পারি কি? অবশ্যই পারেন। প্রথমত, ওই ধরনের হত্যাকারীরা প্রকাশ্য দিবালোকে এমন একজন মানুষকে খুন করার জন্য কখনোই ওই রকম অস্ত্র ব্যবহার করবেন না। খুব ঠান্ডা মাথায় পিস্তল অথবা রিভলভারের সাহায্য নেবে। আর পেশাদার কোনো ভাড়াটে খুনিকে দিয়ে ছুরিকাঘাতে খুন করালেও সেই সব খুনিদের ধরন ধারণ আলাদা। তারা গলা, বুক এবং পেটে তীক্ষ্ণ ছোড়া বিদ্ধ করে যেভাবে টেনে নামায়, এক্ষেত্রে তাও হয়নি। এমনকি ক্ষতস্থান লক্ষ্য করলেও বোঝা যায় যে চপার বা ছোড়া কোনোটিই প্রয়োগ করা হয়নি এক্ষেত্রে। কিন্তু তবুও যে ধরনের ধারালো অস্ত্র এখানে প্রয়োগ করা হয়েছে, সেটা যে কি তাও তদন্তের বিষয়। ওসি এবং মিস্টার চন্দ দুজনেই একমত হলেন আমার কথায়। এই ব্যাপারে সন্দেহজনক সেরকম কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, ভোজন নামের এক স্থানীয় সমাজবিরোধীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সিনেমা হলে টিকিট ব্ল্যাক, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা, অবাধে গুন্ডামি, এমনকি খুনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। খুনের অভিযোগ? হ্যাঁ, লালগোলা প্যাসেঞ্জারের এক আরপিএফকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় ও। সে কি? তারপরেও সে লোকের মধ্যে বুক ফুলিয়ে বেড়ায় কি করে? প্রমাণের অভাব। ওর বিরুদ্ধে সাক্ষী দেবে কে? সেই লোকটার কাছে আমাকে একবার নিয়ে যেতে পারেন? চলুন। লকআপে রাখা সেই ভোজন নামের ভদ্রলোকটির কাছে গিয়ে দেখি যেন একটা বুনো চিতাকে জোর করে আটকে রেখেছে সেখানে। আমি গিয়ে সরাসরি লোকটার দিকে তাকিয়ে বললাম, জগদানন্দ বাবুর খুনের ব্যাপারে সন্দেহজনক ব্যক্তি হিসেবে তোমাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যাপারে তোমার কি কোনো বক্তব্য আছে? আছে। অন্যায় আমি দেখতে পারি না, সহ্যও করি না। কাউকে অন্যায় করতে দেখলে আমি তাকে পেটাই, তাতে আমার জেল হোক, ফাঁসি হোক, যা হয় হোক। এটা তো খুব ভালো কথা, কিন্তু ভেবে দেখো, অন্যায় তো তুমি নিজেও করো। টিকিট ব্ল্যাক করো, তোলা আদায় করো, এমনকি আরও অনেক কিছুই তো করো। সেটা করে পেটের দায়ে। ওই সম্বন্ধীকে তো আমি অনেকবার বলেছিলাম আমাকে একটা কনস্টেবলের চাকরি অথবা নিজের পক্ষে একটা পিওনের চাকরিও করে দিতে। খারাপ রাস্তা আমি একেবারেই ছেড়ে দেবো। এমনকি এই অঞ্চলে আমি যতদিন থাকবো কাউকে মাথা তুলতেও দেবো না। উনি কি শুনেছিলেন আমার কথা? যেমন শুনলেন না, এখন তার ফল ভোগ করুন। শোনো ভাই, আজকের দিনে কাউকে একটা চাকরি করে দেওয়া এত সহজ ব্যাপার নয়। আর তাছাড়া তুমি দাগি আসামি, পুলিশ ভেরিফিকেশনেও তোমার রেকর্ড অত্যন্ত খারাপ। অতএব সরকারি চাকরি তোমার হবেটা কি করে? তাছাড়া বয়সের সীমাও তো পার হয়ে গেছে তোমার। বাহ দাদা বাহ, বেশ কথাটি বললেন তো। তাহলে আপনারা আমাকে সৎ উপায়ে বেঁচে থাকার ব্যবস্থা করে দিতে পারবেন না, অথচ আমি জীবনে বাঁচার জন্য কোনো ধান্দাবাজি করলে আমাকে বলবেন সমাজ বিরোধী। এই জিনিসটা কিন্তু ঠিক হলো না। ওসি বললেন, ঠিক আছে, আমি চেষ্টা করব।
এখন বলো জগন্লালবাবুর খুনের ব্যাপারে তুমি কিছু জানো কি না? সেটা যদি জানতাম তাহলে এতক্ষণ আমি সে খুনির মাথাটাকে বল্লমে গেতে শহরময় নিচে বেড়াতাম। কিন্তু আমি কিছুতেই ভেবে পাচ্ছি না এই খুনের ব্যাপারে এত লোক থাকতে আমাকেই বা কেন সন্দেহ করা হলো, আর কেনই বা আমাকে আটকে রাখা হলো বিনা কারণে। আমি ইন্সপেক্টরের সঙ্গে কথা বললাম এবং তাকে বললাম যে ভোজনকে যেন যেতে দেওয়া হয়, তবে ভোজনের উপর যেন নজর রাখা হয়। ভোজন চলে গেলে আমি ওসির সঙ্গে জগন্নাথবাবুর বাড়িতে এলাম। মিস্টার চন্দ্র থানা থেকেই বিদায় নিলেন। জগদনবাবুর বাড়িটি পৈতৃক, সেকেলে জমিদার বাড়ি। অত বড় বাড়িতে কিন্তু লোকজন খুবই কম। জগনানন্দবাবু বিয়ে করেননি, তবে তার ভাই বউ আর একমাত্র ভাইজি তনু অর্থাৎ তনুশ্রীকে নিয়ে সুখের সংসার তার। চিরকাল মানুষের উপকারই করে এসেছেন, বিপদে আপদে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। অথচ সেই মানুষটারই আজকে কি পরিণতি! তনুশ্রীর বাবা মা দুজনেই ভেঙে পড়েছেন। একে তো জগনানন্দবাবুর ওই মৃত্যু, তারপরে তনুশ্রীর নিখোঁজ হওয়া। একমাত্র মেয়ের শোকে তাই পাগলের মতো অবস্থা ওদের। জিজ্ঞাসাবাদের পর জানলাম খুন হওয়ার সংবাদটা রণেন্দুকে জানানোর পর থেকে মেয়েটি নিখোঁজ হয়ে যায়। ওদের পারিবারিক অ্যালবামে তনুশ্রীর সব ছবিই দেখলাম এবং তাতে আমি বেশ বুঝতে পারলাম যে তনুশ্রী এক অসাধারণ সুন্দরী মেয়ে, বছর 25-এর এক যুবতী। তবে কি এই মেয়েকে কেন্দ্র করেই জগনানন্দবাবুর খুন হওয়া? কিন্তু মুশকিল হচ্ছে এই যে হাজার জিজ্ঞাসাবাদেও এই ব্যাপারে আমাদের কাজে লাগে এমন কোনো সূত্রই কিন্তু আমরা তাদের কাছ থেকে পেলাম না। তনুশ্রীর বাবা মা বললেন ওর নিখোঁজ হওয়াটা আমাদের কাছে সত্যিই রহস্যময়। অবশেষে আমি খোঁজ খবর নিতে নিতে একসময় সেইখানে গিয়ে উপস্থিত হলাম যেখানে গতকাল দুপুরবেলা জগনানন্দবাবু খুন হয়েছিলেন। সেখানে গিয়ে আশেপাশের দোকানদারের মুখ থেকে শুনলাম জগনানন্দবাবু একটা সাইকেল রিক্সা করে দুপুরবেলা ফিরছিলেন। হঠাৎ একজন সন্ডাগন্ডা মার্কা লোক কালো কাপড়ে মুখ ঢেকে আচমকা ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। রিক্সাওয়ালাকে এক ঝটকায় ফেলে দিয়ে তার উপর আক্রমণ চালায়। অনেক দোকানেরই তখন ঝাঁপ বন্ধ, দু একটা দোকান খোলা ছিল মাত্র। তাদের লোকজনেরা কিছু বুঝে উঠবার আগেই আততায়ী চোখের পলকের মধ্যে উধাও হয়ে যায়। একজন পানওয়ালা আগাগোড়াই দূর থেকে ঘটনাটা লক্ষ্য করছিল। তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি তো এই ঘটনার প্রত্যক্ষদর্শী, এখন বলো তো হত্যাকারীরা কজন ছিল? পানওয়ালা বলল, একজনই। লোকটাকে তোমরা বাধা দিলে না কেন? কে বাধা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। যারা ছিল তারা এমন অভাবনীয় নৃশংস দৃশ্য দেখে হতচকিয়ে পড়েছিল। ফোন করে হত্যাকারী চলে যাওয়ার পরে আমরা যখন আবার যাই তখন কোনো আশাই ছিল না, সব শেষ। ইতিমধ্যে খবর পেয়ে ওর বাড়ির লোকজনরা আসে, থানা পুলিশ হয়। তারই মধ্যে ফোন করতে গিয়ে তনু দিদি উধাও হয়ে যান। কেন যে এমন হলো আমরা কেউ বুঝে উঠতে পারছি না। তার কারণ এই অঞ্চলে এই পরিবারে কোনো শত্রুই নেই। আততায়ী কি হেঁটেই চলে গেল না সঙ্গে কোনো গাড়ি ছিল? সে বলল সাইকেলটা গঙ্গার ধারে ফেলে রেখে সাঁতার কেটে ওপারে চলে যায়। আমি আর কোনো জিজ্ঞাসাবাদ না করে ঘরে ফিরে এলাম। তারপর বাড়িতে স্নান শেষ করে বাইরের হোটেলে খেয়ে এলাম। জগনানন্দর ভাই এবং ভাই বউ আমাকে ওদের ওখানেই খেতে বলেছিলেন, কিন্তু ওদের মানসিক অবস্থা দেখে আমি রাজি হইনি। দুপুরে বিশ্রামের পর যখন বেড়াতে যাচ্ছি এমন সময় ভোজন এলো। বললাম, কি ব্যাপার? এমনিই এলাম দেখা করতে, যদি কোনো কাজ নাকি। এসেছো, ভালোই করেছো। যাক, তোমাকে নিয়েই তাহলে চারদিকটা তোলপাড় করব আমি। এখন কলকাতায় একটা ফোন করা যায় কিভাবে বলো তো? কেন, জগদানন্দের বাবুর বাড়িতেই তো ফোন আছে। তাই তো, এই কথাটা তো আমার মনে হয়নি। এমন বড় মাপের একজন মানুষ, তার বাড়িতে টেলিফোন তো থাকবেই। তবে এসটিডি ফ্যাসিলিটি আছে কিনা সেটা অবশ্য দেখতে হবে। কিন্তু ফোন করতে গিয়েই হতাশ হলাম। শুনলাম ওদের ফোন গত 3-4 দিন ধরে বিকল হয়ে পড়ে আছে। তনুশ্রী তাহলে কলকাতায় রণেন্দুকে ফোন করেছিল কোথা থেকে? সেই জায়গাটা খুঁজে বার করতে পারলেই ওর অন্তর্ধানের রহস্যর একটা সূত্র পাওয়া যাবে। এই ব্যাপারে ভোজন আমাকে খুবই সাহায্য করলো। ও বলল, একমাত্র ডাক্তার সরকারের বাড়ি ছিল, আর কোথাও থেকেই কলকাতায় ফোন করা সম্ভব নয়। এতএব আমরা ডক্টর সরকারের বাড়িতে গেলাম। হ্যাঁ, তনুশ্রী এসেছিল, ফোনও করেছিল, কিন্তু তারপরের খবর তো আমি আর বলতে পারবো না। আবার শুরু হলো আমাদের তদন্তের কাজ, জিজ্ঞাসাবাদের পালা। খোঁজ নিতে জানা গেল ডক্টর সরকারের বাড়ি থেকে বেরোনোর পরেই ওর পরিচিত এক যুবককে দেখে কান্নায় ভেঙে পড়ে তনুশ্রী।
তারপর তারই গাড়ি চেপে উধাও হয়ে যায়। রহস্যের পর রহস্য। পরিচিত যুবকে যদি হবে, তার সঙ্গে এমন রহস্যময়ভাবে উধাও হবে কেন? তাছাড়া জরুরি কোনো কাজে গেলে এই দুঃসময়ে বাড়িতে অন্তত একটা খবর দিয়ে তো যাবে। আততায়ী গঙ্গা পার হয়ে চলে গেল, আর তনুশ্রী হঠাৎ করে হারিয়ে গেল ফোন করে ফেরার পথে। কেসটাও কিডন্যাপের নয়, কেননা তনুশ্রী স্বেচ্ছাতেই গেছে। ব্যাপারটা কীরকম যেন জট পাকিয়ে গেল। তবুও আরও একবার বাড়ি ফিরে ওর বাবা মার কাছ থেকে জানতে চাইলাম ওই যুবকের ব্যাপারে। তনুশ্রীর বাবাই আমাদের বললেন, আমাদের পরিচিত তো একজনই আছে, সে হলো শুভেন্দু। ওদের নিজেদের একটা গাড়ি আছে, মারুতি, কিন্তু সেই মারুতি চেপে ওরা গেলই বা কোথায়? আচ্ছা, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করছি। শুভেন্দুর সঙ্গে তনুশ্রীর সম্পর্কটা কীরকম? শুভেন্দু বড় লোকের ছেলে, আমাদের পাশের গ্রামেই ওর বাড়ি। এখন অবশ্য ভালো চাকরি পেয়ে কলকাতায় আছে। শুভেন্দুর সঙ্গে তনুর বিয়েটা হোক, এটা আমরা মনে প্রাণে চাই, কিন্তু আমার ভাসুর অর্থাৎ তনুর চিটমনির ঘোর আপত্তি থাকায় সেটা আজও সম্ভব হয়ে ওঠেনি। ওর আপত্তির কারণ কি ছিল? শুভেন্দু কি ভালো ছেলে নয়? অত্যন্ত ভালো ছেলে, তবে কিনা আমার তনু হচ্ছে ওর জেঠুমনির প্রাণ। তাই উনি চেয়েছিলেন তনুর বিয়ে এমন একজনের সঙ্গে হোক যে কিনা শিক্ষিত কিন্তু গরিবের ছেলে, আমাদের পরিবারে ছেলের মতোই থাকবে এবং বিষয় সম্পত্তি দেখাশুনো করবে। শুভেন্দুর পক্ষে যেটা করা একেবারেই অসম্ভব। সন্দেহের কাঁটা মনের মধ্যে যন্ত্রণাদায়কভাবে বিঁধে গেল এবার। তবে কি জগনানন্দবাবুর খুন হওয়ার পেছনে শুভেন্দুর কোনো পরিকল্পনা আছে? কিন্তু তনুশ্রী পালিয়ে গেল কেন তাহলে? তবে কি ফোনটা শুভেন্দুর কলকাতার ফ্ল্যাটে বসেই চুক্তি করেছে ওরা? এ ব্যাপারে আমি আর কোনো জিজ্ঞাসাবাদ না করে চুপ হয়ে গেলাম। সন্ধ্যাবেলা গঙ্গার ঘাটে গেলাম জগনানন্দবাবুর আন্ত্যেষ্টি দেখতে। বহু গণ্যমান্য লোক এসে জড়ো হয়েছিলেন সেখানে। আমি এখানেও অনুসন্ধান করতে লাগলাম। আততায়ী যে গঙ্গার ঘাট পার হয়ে এসেছিল সেই ঘাটেও এলাম। যে সাইকেল ব্যবহার করা হয়েছিল সেই সাইকেলের মালিকের খোঁজ নিলাম। মালিক হচ্ছে এখানকারই একজন শ্মশান কর্মী, রামহরি ডোম। তিনি 4 দিন হলো জমিজমা সংক্রান্ত একটা মামলার কাছে কলকাতায় গেছেন। তবে ওর সাইকেলে চাবি দেওয়া থাকে না, তাই ইচ্ছে মতো যে কেউই সেটা ব্যবহার করতে পারে। রামহরির 2টো বিয়ে, এক বউ থাকে এই শ্মশানেরই একটি ঝুপড়িতে, আর অপরজন ত্রিবেণীতে। তবে ও নিজেই এই শ্মশান জাগিয়েই বসে থাকে। নিজে দাঁড়িয়ে থেকে শবদাহ করে, চোলাই মদের ব্যবসা করে, অত্যাধিক নেশা করে, আর এইখানকার ঘাট জমা নিয়ে প্রচুর আয় করে সারা বছরে। তবে বর্তমানে এই ঘাট ওর হাতছাড়া হয়ে বীরপুরের মানিক মণ্ডলের হাতে চলে যায়। সেই সংক্রান্ত মামলাতেই ও কলকাতায় গিয়েছে। যাই হোক, শ্মশানে আমি শেষ পর্যন্ত থেকে সবার সঙ্গে বাড়ি ফিরে এলাম। সে রাত্রে অনেক চেষ্টা করেও ঘুমোতে পারলাম না আমি। সারা রাত তনুশ্রীর কথা ভাবতে লাগলাম শুভেন্দুর কথা। কাল সকালের মধ্যে শুভেন্দুর কলকাতার ঠিকানা সংগ্রহ করে রণেন্দুকে জানাতে হবে কলকাতার পুলিশকে। হয়তো ওরা ওখানে থাকবে না, কিন্তু যেখানেই থাকুক না কেন ধরা ওরা পড়বেই। পরদিন ভোরের বেলায় সামান্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছি। ঠিক তখনই রণেন্দুর গলা শুনতে পেলাম। ধর্মরিয়ে শয্যা ত্যাগ করে উঠে দেখি সত্যিই রণেন্দু, কিন্তু তার সঙ্গে যাতে দেখলাম তাদের দেখবে বলে মোটেই প্রস্তুত ছিলাম না। আমার পরিকল্পনার সমস্ত ছকটাই যেন পাল্টে গেল। দেখলাম রণেন্দুর পাশে সুন্দরী তনুশ্রী ও এক সুদর্শন যুবক। এই যুবকই যে শুভেন্দু তা সহজে অনুমান করা যায়। এ কী করে সম্ভব? তবে কি আমার ধারণাটাই ভুল? আমি রণেন্দুকে নিবৃতে বসিয়ে সমস্ত কথাটা খুলে বললাম। রণেন্দু বলল, তাহলে শোনো ব্যাপারটা কি হয়েছিল। তনুশ্রী ডক্টর সরকারের বাড়ি থেকে ফোন করে রাস্তায় নামতে হঠাৎ করে ওর সঙ্গে দেখা হয়ে যায় শুভেন্দুর সঙ্গে। শুভেন্দু ও জেঠুমনির ওই মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুনে শিউরে উঠল। ও কলকাতা থেকে ফিরছিল। বলল, তোমার জেঠুমনি খুন হওয়া মানে তো বিরাট এক ষড়যন্ত্রের ব্যাপার। কেউ মনে করো না যে এখানে শেষ। এই ঘটনার পর তোমার দিকেও নজর দেবে ওরা। টার্গেটও ছিল হয়তো তুমি। এই পথের কাঁটা সরিয়ে তোমাকে ওরা কিডন্যাপ করবে। তাই আমার মনে হয় এইভাবে ফোনে যোগাযোগ না করে এখনই তোমার কলকাতায় গিয়ে তোমাদের উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করে কলকাতা থেকে ভালো গোয়েন্দা নিয়ে তদন্ত করানো উচিত। রবীন্দ্রর কথা শুনে তনুশ্রী বলে তোমার কথা। ওর নোটবুকে আমার কাছ থেকে পাওয়া তোমার ফোন নম্বর ছিল। ও তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে শুভেন্দুর গাড়িতে উঠে বসে। উত্তেজনার মাথায় পরিচিত একজনকে দিয়ে বাড়িতে খবর পাঠিয়েই চলে যায় ওরা। কিন্তু দুর্ভাগ্যবশত যাকে দিয়ে খবর পাঠানো হয়েছিল সে খবর দেওয়া তো দূরের কথা,
খুনের কথা শুনে ভয় ওদের বাড়িতেই আর যায়নি। গল্পটা ওরা ভালোই বানিয়েছে। আচ্ছা, তারপর? না না, গল্প না, কিছু বদ প্রকৃতির ছেলে ইদানিং খুব বিরক্ত করছিল তনুকে, তাই ওরা এরকম আশঙ্কা করেছিল। তা যাক, আসলে ওরা কলকাতা থেকে পুলিশের কুকুর বা ঝানু গোয়েন্দাকে আনাবার চেষ্টা করতেই চেয়েছিল, সেই কারণে বাড়ি গিয়ে সব কথা বলে আসবার সময় পায়নি। শুভেন্দু এতটা নার্ভাস হয়ে পড়েছিল যে দারুণ একটা অমঙ্গলের আশঙ্কা করে সরিয়ে নিতে চেয়েছিল তনুশ্রীকে। ইতিমধ্যে ওরা গাড়ি নিয়ে আসবার সময় নৈহাটির কাছে ওদের গাড়িটা খারাপ হয়ে যায়। ঠিক সেই সময় ব্যান্ডেলগামী একটা লোকাল দেখতে পেয়ে তাড়াহুড়ো করে উঠে পড়ে ওরা। গাড়িটা রাস্তায় ফেলে রেখি? না, দুজন মিলে গাড়িটাকে ঠেলতে ঠেলতে কোনো রকমে এক জায়গায় সারাতে দিয়ে চলে আসে। তারপর? ব্যান্ডেলে এসে তোকে ফোন করতে গিয়ে হঠাৎ গা মাথা ঘুরে পড়ে যায় তনু। গোবিন্দ তখন উপায়ন্তর না দেখে ওকে নিয়ে চলে যায় চুঁচুড়া হাসপাতালে। পরে খবর পেয়ে আমি যখন দেখতে আসি, তুই তখন তদন্তের কাজে চলে এসেছিস সেখানে। এ তো দেখছি আমার সমস্ত অঙ্কটাই ভুল হয়ে গেল। আমি কিন্তু ঘটনার গতি প্রকৃতি দেখে এদের দুজনকেই সন্দেহ করেছিলাম। স্বাভাবিক, তবে এখন তুই অন্য কোনোভাবে চিন্তা ভাবনা কর। তাই তো করতে হবে দেখছি। তুই কি এই ব্যাপারে পুলিশ কুকুরের সাহায্য নিতে চাস? না, লাভ নেই কোনো। খুনি তো গঙ্গা পার হয়ে পলাতক, তার নাগাল এখন পাবেটাকে। তনুশ্রী যদি হঠাৎ করে উধাও না হয়ে যেত তাহলে কিন্তু এতক্ষণে অন্য কোনো সিদ্ধান্তে আসতে পারতাম আমি। এই খুনের ব্যাপারে এখন তোর সন্দেহের তীর কার দিকে? কারোর দিকেই নয়, কারণ এটা রহস্যময় খুন। তবে একজন ফিরে না আসা পর্যন্ত আমাকে আরও কয়েকটা দিন এখানে অপেক্ষা করতে হবে। কে এসে? এখানকার শ্মশান কর্মী রামহরি ডোম। সেই বলতে পারবে তার ওই সাইকেল কারা কারা ব্যবহার করত। কেননা ওর সাইকেল যে ব্যবহার করেছে সে ওর বিশেষ পরিচিত। যদিও ঘটনার দিন সে এখানে ছিল না, তবুও কয়েকজনের নাম অন্তত সে বলতে পারবে। এমন সময় হঠাৎ দেখা হয়ে গেল ভোজনের সঙ্গে। ভোজনকে আমার খুবই ভালো লেগে গেছে। অমন একজন দুর্ধর্ষ গুন্ডা, অথচ কত নম্র, কত বিনয়ী। আমি ভোজনকে বললাম, আচ্ছা ভোজন, রামহরির বউ কি বলতে পারে না সেদিন ওই সাইকেলটা দুপুরবেলা কে নিয়েছিল? পারা তো উচিত, আবার নাও পারে, কেননা এটা তো বারোয়ারির সাইকেল হয়ে গেছে, যে কেউ যখন তখন নেয়। চলুন তো দেখি। আমরা শ্মশানের প্রান্তে রামহরির ঘরের দিকে চললাম, রণেন্দু, আমি আর ভোজন। রামহরির বউটা অত্যন্ত মুখরা। আমরা গিয়ে রামহরির কথা জিজ্ঞাসা করতেই অশ্রাব্য গালাগালি শুরু করে দিল। তবে বেশিক্ষণ নয়, ভোজনের চোখের দিকে তাকিয়ে একসময় চুপ হয়ে গেল সে। আমরা স্থান ত্যাগ করে শ্মশানের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলাম। ভোজন বলল, এই রামহরিকে কিন্তু যাতা লোক ভাববেন না। কী হারে যে পয়সা রোজগার করছে ও তা ভাবলে আপনি অবাক হয়ে যাবেন। ওই যে সাইকেল বারোয়ারির, ও তোর কেনে নয়, কার জিনিস কোথা থেকে চুরি করে নিয়ে এসেছে তা কে জানে। তারপর ওই দেখুন, ও ধারে ওর চুলাই মদের ঠিক। তাছাড়া সাইকেল চুরির একটা চক্রও আছে, ওদের টাকা খাটায়। আর তার চেয়েও বড় কাজ যেটা করে সেটার ব্যাপারে অনেকেই জানে না। যত বিয়রেশ মরা কেউ পোড়াতে নিয়ে এসে বস্তাবন্দি করে এই গঙ্গার জলে ডুবিয়ে রেখে পোষতে দেয়, তারপর সেগুলো পরিষ্কার করে আস্ত কঙ্কালগুলো বিক্রি করে চড়া দামে। সে কি? কই চলো তো দেখি। ভোজনের সঙ্গে ছোট্ট একটা জঙ্গল পার হয়ে এক জায়গায় গিয়ে দেখি দুর্গন্ধে আর টেকা যাচ্ছে না। কতকগুলো দড়ি বাঁধা বস্তা গঙ্গার জলে ডোবানো রয়েছে, তাকে ঘিরে কাক শকুন উঠছে। আর দড়ির প্রান্তগুলো বাঁধা হয়েছে গঙ্গার দিকে ঝুঁকে পড়া কিছু গাছের ডালে। সেইখানে আশপাশ মরচে ধরা লোহার অমন কতক ছুরির মতো ধারালো জিনিস পড়ে আছে, যা দেখেই আমি শিউরে উঠলাম। ওই দুর্গন্ধযুক্ত জায়গায় আর কিছুক্ষণ বসে থাকলে হয়তো আমার বমি আসতো, তাই পালিয়ে এলাম। আসার সময় মরচে ধরা একটি ছুরিও নিয়ে এলাম সঙ্গে। ওই জিনিসটা হাতে নিতেই ভোজন হাহা করে উঠল। ফেলে দিন স্যার, বাজে জিনিস। চালের বস্তার থেকে নমুনা সংগ্রহ করা বোমাযন্ত্রের মতো এই ধারালো অস্ত্রগুলো, গায়ে করাতর মতো খাঁজ কাটা। এই অস্ত্র দিয়ে রামহরি পচা শব্দও পরিষ্কার করে। উনি আপনি কি করবেন? এই মুহূর্তে এটাকেই আমার বিশেষ প্রয়োজন হে। জগদানন্দ রায়ের হত্যা রহস্যের চট খুলতে এটারও প্রয়োজন আছে। সে কি? এখন তোমার প্রথম এবং প্রধান কাজ হলো এই দিকে লক্ষ্য রাখা, আর রামহরি এলেই আমাকে খবর দেওয়া। আমি রণেন্দুকে নিয়ে ফিরে এলাম। সেই রাত্রে রামহরির ফিরে আসার খবর পেয়ে থানা থেকে পুলিশ নিয়ে হাজির হলাম শ্মশানে। পুলিশ দেখেই তো রামহরির চক্ষু স্থির। আমরা তাকে কোনো কথা না বলে হাত করাটা দেখিয়ে এককভাবে তার চোখের দিকে তাকিয়ে রইলাম।
অমন ভয়ঙ্কর দর্শন রামহরির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। অতি কষ্টে সে ভয়ে ভয়ে বলল, আপনারা? তা তুমি কি শব্দ স্বীকার করে নিজেই ধরা দেবে, না আমরা মারতে মারতে নিয়ে যাব তোমাকে? আমার অপরাধ? জগদানন্দ রায়কে প্রকাশ্য দিবালোকে তুমি এই রকমই একটি ধারালো অস্ত্র দিয়ে খুন করে গঙ্গা পার হয়ে পালিয়েছিলে। তোমাকে যদি হাইকোর্টে নিয়ে যাওয়া হয়, তুমি প্রমাণ করতে পারবে যে ওই দিন কোর্টে তোমার হাজিরা ছিল? আসলে তুমি মনে মনে খুনের ছক এঁকে কোর্টে তোমার হাজিরা দেওয়ার ধাপ্পা দিয়ে এখান থেকে উধাও হয়ে যাও। পরে কাজ হাসিল হলে 2 দিন গা ঢাকা দিয়ে ফিরে এসেছো আজই। কি ঠিক তো? রামহরি একসময় ভেঙে পড়ল, বলল, হঠাৎ মাথাটা গরম হয়ে উত্তেজনার মাথায় কাজটা করে ফেলেছি। উনি আমার মুখের গ্রাস কেড়ে নিতে বীরপুরের মানিক মণ্ডলকে সাহায্য করেছিলেন। শুধুমাত্র ওনার জন্যই রঘুনাথপুরের ওই ঘাতটি আমার হাতছাড়া হয়ে যায়, আর তাই হত্যাকারী ধরা পড়ল। পরদিন সকালে রণেন্দুকে নিয়ে আমিও ফিরে এলাম কলকাতায়। এর কিছুদিন পরেই শুভেন্দুর সঙ্গে তনুশ্রীর বিবাহের নিমন্ত্রণ পেলাম, তবে অত্যাধিক কাজের চাপে সেই বিয়েতে আমি উপস্থিত হতে পারিনি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।